ই টিউশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমরা আজকে ভূগোল বিষয়ে সামুদ্রিক প্রক্রিয়া ও তার ভূমিরূপ, সংশ্লিষ্ট ভূমিরূপ এই সংক্রান্ত অধ্যায়ে আমরা আলোচনা করতে এসেছি। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আমরা দেখলাম। এখানে পয়েন্ট করা রয়েছে সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ পার্থক্য, সোয়াস ব্যাকওয়াস এর পার্থক্য, উপকূলের শ্রেণীবিভাগ, সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি এগুলো কাকে বলে, পেজ এই বিষয়গুলো প্রশ্নের উত্তরগুলো আমরা মুখোমুখি হব। এখন আমাদের ভালো করে মনে রাখা দরকার উপকূল কাকে বলে এবং সামুদ্রিক প্রক্রিয়া বা উপকূল এই বিষয়টা তো অতপ্রত জড়িত, কারণ উপকূলীয় তো অংশে আমাদের সামুদ্রিক বিভিন্ন ক্রিয়াকলাপগুলো আমরা উপলব্ধি করতে পারি বা দেখি আমরা। আমাদের সবাইকে মনে রাখা দরকার উপকূল কাকে বলে। উপকূল কথার অর্থ হলো যে স্থলভাগ এবং জলভাগের একটা মিলিত সমন্বয় ভিত্তিক অঞ্চল, যেখানে মূলত জল অর্থাৎ সামুদ্রিক জল, সেখানে নদীর জলও কিছুটা রয়েছে, বায়ুমণ্ডল বা বায়বীয় অংশ রয়েছে, ভূমিভাগ, এই সমস্ত তিনটে মূল উপাদানের সমন্বয় আমরা দেখতে পাই। তো এই অর্থাৎ অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, ল্যান্ড ভূমি এবং ওয়াটার বা ওসানিক ওয়াটার মানে অথবা নদীর জল, রিভার ওয়াটার, এই তিনটে উপাদান যেখানে খুব কার্যকর থাকে সেই অঞ্চলটাকে আমরা উপকূল হিসাবে পরিগণিত করতে পারি, এবং যেখানে অ্যাকচুয়ালি মানে স্থলভাগ এবং জলভাগের সমন্বয়ে যে অঞ্চল, যে সেই অঞ্চলকে আমরা উপকূল বলতে পারি। তাহলে আমরা এই অধ্যায়ের অর্থাৎ এই উপকূল সংক্রান্ত বিষয় আলোচনা করা এবং সামুদ্রিক ক্রিয়াকলাপের বিভিন্ন বিষয় আলোচনা করতে গেলে আমরা যে প্রথম প্রশ্নের মুখোমুখি হব তাকে বলা হয় সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য। সমুদ্র স্রোত কাকে বলে? তো সমুদ্র স্রোত এই বিষয়টা যাকে বলে ওশান কারেন্ট বা সমুদ্র স্রোত, এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার। মূলত দু রকম, একটা বলা হয় একদম উপরিভাগে অর্থাৎ জলভাগের উপরি অংশে যে স্রোত বা যে প্রবাহ আমরা দেখি তাকে বলা হচ্ছে সারফেস কারেন্ট, আর একটু জলভাগের নিচের দিকে অর্থাৎ এর নিম্ন ভাগে বা নিম্ন জলরাশিতে যে স্রোত দেখা যায় তাকে বলা হয় ডিপ কারেন্ট বা যাকে বলে গভীর স্রোত। তাহলে মূলত জলের স্রোত কথার অর্থ হলো জল এক স্থান থেকে অন্য স্থানে কীভাবে তাড়িত হচ্ছে বা চলে যাচ্ছে বা যাওয়া আসা করছে, একে বলা হচ্ছে সমুদ্র স্রোত। আর তরঙ্গ কাকে বলে? তরঙ্গ মূল কথা হচ্ছে যে যখন এই সমুদ্রের এত প্রকাণ্ড জলরাশি যখন শুধুমাত্র উলম্বভাবে ওঠানামা করে, এই কণাগুলো যখন জলের কণাগুলো যখন একই নির্দিষ্ট স্থানে একই জায়গায় থেকে শুধুমাত্র উপরের দিকে এবং নিচের দিকে যাওয়া আসা করে বা উলম্বভাবে ওঠানামা করে, তখন তাকে বলা হয় তরঙ্গ। অর্থাৎ জলকণার উলম্ব যে স্থানচ্যুতি তখন তাকে বলে তরঙ্গ। তাহলে দুটোকে পার্থক্য করলে দেখা যায় সমুদ্র স্রোত বিষয়টা হচ্ছে জল হরাইজন্টালি অর্থাৎ অনুভূমিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া বা অপসারণ করা, আর তরঙ্গের কথা হচ্ছে যে এখানে অপসারণ বা সরণ নয়, এখানে একই জায়গায় থেকে জাস্ট শুধুমাত্র কণাগুলো উপর নিচ করা, একে বলা হয় তরঙ্গ। তবে এই দুটো যে কথা বা যে বিষয় এর পার্থক্য আলোচনা করতে গেলে আমাদের কতগুলো সাব পয়েন্ট আমাদের মনে রাখা দরকার। এই ভিত্তিক আমাদের প্রশ্নের উত্তর লিখলে আমরা অনেক বেশি ভালো বোঝাতে পারবো এবং নাম্বার বেশি আসবে। যেমন মূল ধারণা, আমি যেটা মূল ধারণা ব্যাখ্যা করলাম যে জলরাশির উলম্ব স্থানচ্যুতিকে বলা হচ্ছে তরঙ্গ, আর অনুভূমিক স্থানচ্যুতি বা আনূহিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে বলা হচ্ছে স্রোত। গতিশীলতা একই রকম বিষয়, গতিশীলতা হচ্ছে এটা একই রকমভাবে এটা বলা হলো যে অনুভূমিক হলো একটা উলম্বভাবে হলো। অগ্রগতি সম্মুখ বা সামনের দিকে হতে পারে বা গভীর অংশে হতে পারে, আর তরঙ্গ অভিমুখটা সবসময় তরঙ্গের অভিমুখ সবসময় কিন্তু উপকূলের দিকেই হবে। নিয়ন্ত্রক এখানে অর্থাৎ সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ দুটো যেহেতু সামুদ্রিক জলের বিষয়, সেখানে কোন কোন মূল প্রভাবক এদেরকে নিয়ন্ত্রণ করে। যেমন যদি সমুদ্র স্রোত বলা হয় তাহলে কিন্তু এখানে পৃথিবীর আবর্তন বা পৃথিবী আবর্তন করছে এক স্থান থেকে অন্য স্থানে, পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করছে। তো এই যে পূর্ব থেকে পশ্চিম এবং পশ্চিম থেকে পূর্বে এই যে আবর্তন করছে, এই আবর্তনের বিষয়টা কিন্তু আমরা দেখি। তার মানে পৃথিবীর বাইরের অংশে যে জলরাশি রয়েছে সেই জলরাশি যে আবর্তন করছে, এটাও একটা মাথায় রাখা দরকার আছে, সেটা একটা কারণ। তার সঙ্গে সঙ্গে রয়েছে জলের ঘনত্ব,
জলের লবণতার তারতম্যের কারণ, পৃথিবীর মাধ্যাকর্ষণ টান বা অভিকর্ষীয় টান, এই বিষয়গুলো কিন্তু সমুদ্র স্রোতের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং তরঙ্গের একই রকম প্রভাব। তরঙ্গ কথার অর্থ হচ্ছে যে জলের উলম্ব, যেটা বলছিলাম যে উলম্বভাবে স্থানচ্যুতি বিষয়, সেখানে কিন্তু আমাদের মনে রাখার দরকার মেন প্রভাবক যেটা হচ্ছে বায়বীয় প্রক্রিয়াকলাপ। অর্থাৎ যখন বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে, তখন সেই বায়ুর শক্তির প্রেক্ষাপটেই কিন্তু তরঙ্গের উৎপত্তি লক্ষ্য করা যায়। এবং ফেজ, আমরা নিশ্চয়ই একটা প্রশ্নে আসবো, ফেজ কথার অর্থ হচ্ছে সমুদ্রের উন্মুক্ত স্থান। এই উন্মুক্ত স্থান থাকার ফলে, অর্থাৎ উপকূলে আমরা বসে থাকলে আমাদের ভীষণ বাতাস আমাদের গায়ে লাগে, কারণ বাতাস অনেকটা উন্মুক্ত জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়, আর একেই বলা হয় ফেজ। অর্থাৎ উপকূল থেকে যে নির্দিষ্ট ফাঁকা দূরত্ব আমরা গভীর সমুদ্রের দিকে দেখতে পাচ্ছি, সেই ফাঁকা জায়গাকে বলা হবে ফেজ। তাহলে এই ফেজ থাকার ফলে সেইখানে বায়ু বাতাস খুব দ্রুত প্রবাহিত হয় এবং গতির মাধ্যম দিয়ে প্রবাহিত হয়, ফলে সেই গতির তারতম্যের কারণে বা সেই গতির প্রভাবেই কিন্তু সমুদ্র তরঙ্গের একটা বিশেষ প্রভাব নিয়ন্ত্রণ করা যায় বা লক্ষ্য করা যায়। এরপরে আমরা রয়েছে উপকূলের প্রভাব, অর্থাৎ উপকূলের সমুদ্র স্রোত এবং তরঙ্গের দুটোরই বিশাল প্রভাব রয়েছে। আমরা জানি সমুদ্র স্রোতের প্রভাবে বিভিন্ন উপকূলের গঠনের পরিবর্তন ঘটে, ক্ষয় ঘটে, সঞ্চয় ঘটে। আর তরঙ্গের ফলেও সেই একই রকমভাবে তরঙ্গ যখন ক্রমশ উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসে, তখন তার আঘাতে সেই উপকূলের পলিরাশি বা উপকূলের গঠনের অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। তো এই বিষয়গুলো আমরা প্রভাবে আলোচনা করলেই চলবে এবং তারপরে চিত্র আলোচনা করব। চিত্র আমি এখানে আলোচনা করার ক্ষেত্রে আমি দুটো বোঝানোর চেষ্টা করেছি। এখানে যদি আমরা উপকূলকে দেখি, উপকূলে জাস্ট এই সীমাটাকে বলা হচ্ছে হাই টাইড লেভেল, অর্থাৎ সব থেকে জল বেশি পরিমাণে এই জায়গায় আসার চেষ্টা করে, সাঁড়াসাড়ি বান হোক বা একদম যাকে বলে স্ট্রং সার্চ বা যাকে ভীষণ বড় ধরনের যে সামুদ্রিক ঢেউ বলছি, সেই সামুদ্রিক ঢেউ কিংবা স্বাভাবিক যে ঢেউ বা সেই তরঙ্গ একদম যে লেভেল পর্যন্ত প্রত্যহ আসার চেষ্টা করে, তখন তাকে বলা হাই টাইড লেভেল এবং বা উচ্চ জোয়ার সীমা। এবং ঠিক তেমনিভাবে আর একই রকমভাবে ভাটার সময় সে ক্রমশ নিচে নেমে যায়, সেই লেভেলকে বলা হয় নিম্ন জোয়ার সীমা, লো টাইড লেভেল। তাহলে হাই টাইড লেভেল, লো টাইড লেভেল, অর্থাৎ উচ্চ জোয়ারের সীমা এবং নিম্ন জোয়ারের সীমা, এই দুটো সীমার কাছেই আমরা যে ঢেউ আমরা দেখতে পাই, সেই ঢেউটা ক্রমশ গভীর উপকূলের দিক থেকে বা দূরের উপকূল থেকে ক্রমশ আমাদের কাছাকাছি উপকূলের ভাগের দিকে যখন ঢেউ ক্রমশ এগিয়ে আসে তরঙ্গের আকারে, অর্থাৎ এরকম তরঙ্গ যখন এগিয়ে আসে, সেই তরঙ্গ অর্থাৎ এই যে তরঙ্গ বললাম, এই তরঙ্গের এইটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য আর এইটাকে বলা হয় তরঙ্গ উচ্চতা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ উচ্চতা, অর্থাৎ এইটাকে বলা হয় তরঙ্গ, অর্থাৎ যখন ঢেউয়ের আকারে যখন ক্রমশ জল উপকূলের দিকে এগিয়ে আসে, তখন তাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। আর স্রোত কথা অর্থ হচ্ছে স্রোত, আমি এখানে জাস্ট তীর চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সমুদ্রের উপরিভাগে যখন জল ক্রমশ এক স্থান থেকে অন্য স্থানে পরিচালিত হয় বা সরণ ঘটে, তখন তাকে বলা হচ্ছে স্রোত। আবার একই রকমভাবে গভীর সমুদ্রের দিকে অর্থাৎ গভীর জলরাশির দিকে যখন আমরা জলের মুভমেন্ট দেখি বা চলন দেখি, তখন তাকে বলা হচ্ছে স্রোত। এই দুটো আমরা মেনলি বোঝানোর চেষ্টা করেছি এবং একে যদি আমরা সংক্ষিপ্ত বা দুটো পার্থক্যের মধ্যে ছবি আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের মনে রাখার দরকার আছে যে এইটাকে যদি উপকূল রেখা বলি, এই উপকূলের রোকের সঙ্গে একদম এইরকমভাবে বা কখনো যাকে লং শোর কারেন্ট বলা হয় বা এরকমভাবে একটু তির্যকভাবে কিন্তু বিভিন্ন সমুদ্র তরঙ্গগুলো আসার চেষ্টা করে, একে সমুদ্র তরঙ্গ বলা হচ্ছে। আর সমুদ্র স্রোত কথা অর্থ হচ্ছে এইরকম যদি উপকূল বলা হয়, উপকূলের সঙ্গে একই রকমভাবে এরকমভাবে কিংবা গভীরভাবে বা গভীর উলম্বভাবেই কিন্তু এটা চলাচল করতে পারে। তো এই দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এবার যেটা প্রশ্নে আসছি সেটা বলা হচ্ছে সোয়াশ অ্যান্ড ব্যাকওয়াশ। সোয়াশ ব্যাকওয়াশ কথার অর্থ কি? সোয়াশ কথার অর্থ হচ্ছে সামনের দিকে আসা। আমি এইখানে ছবিটা বোঝানোর চেষ্টা করছি, এই ছবিটা বোঝানোর চেষ্টা করছি। এই ছবিতে কি বোঝা হচ্ছে যে এটা একটা উপকূল রেখা বলা হলো, উপকূল রেখা বা উপকূল দেখানো হচ্ছে। সেখানে এই ঢেউটা বা এই যে ঢেউগুলো যখন বা তরঙ্গ যখন ঢেউয়ের আকারে বা তরঙ্গ যখন ক্রমশ উপকূলের দিকে আসে সামনের দিকে মুখ করে, অর্থাৎ এটা যদি উপকূল হয়, আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি, সাপোজ আমরা দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, আমাদের সামনের দিকে আসছে যে ঢেউটা আসছে, সেই প্রাথমিক ঢেউটাকে বলা হচ্ছে সোয়াশ।
এবং যেটা যেটা ভেঙে যাওয়ার পর ক্রমশ তলা বরাবর বা একদম উপকূলের গা বরাবর যেটা ক্রমশ নিচের দিকে নেমে যায়, তখন তাকে বলা হয় ব্যাকওয়াশ। সোয়াশ মানে হচ্ছে সম্মুখ অংশ বা সামনের দিকে অংশ, ব্যাকওয়াশ মানে পশ্চাৎ দিকে অংশ। তাহলে এই সোয়াশ ব্যাকওয়াশ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ সোয়াশ মনে রাখতে হবে সামনের দিকে, যেটা আমাদের সামনের দিকে আসে তাকে বলা হয় সোয়াশ, এবং যেটা ব্যাক করে সমুদ্রের দিকে বা সমুদ্রের দিকে যেটা পিছিয়ে যায় তখন তাকে বলা হয় ব্যাকওয়াশ। এবং এখানে একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলছি, মনে রাখা দরকার আছে, যদি সোয়াশের পরিমাণ কম হয়, ব্যাকওয়াশের পরিমাণ যদি বেশি হয়, বা সোয়াশের মাত্রা যদি কম হয়, ব্যাকওয়াশের মাত্রা যদি বেশি হয়, তাহলে কিন্তু উপকূল ক্ষয় হবে। কারণ কি? কারণ সোয়াশ খুব কম কার্যকর হলো, অর্থাৎ আস্তে বা খুব স্লোলি হলো, কিন্তু ব্যাকওয়াশ খুব গভীরভাবে ব্যাকওয়াশ হলো, তখন দেখা যাবে কি উপকূলে বালি, নুড়ি কাঁকড় বালি ধুয়ে নিয়ে গভীর সমুদ্রের দিকে চলে গেল। তার মানে কি? সেখানে উপকূল ক্ষয় হচ্ছে। আবার উল্টোভাবে যদি দেখি যে সোয়াশের পরিমাণ অনেক কম হচ্ছে, সোয়াশের পরিমাণ বেশি হচ্ছে, তাহলে দেখা যাবে কি নুড়ি কাঁকড় বালিগুলোকে সে উপকূলের দিকে এগিয়ে আনছে, ব্যাকওয়াশের পরিমাণ কম হচ্ছে মানে সঞ্চয় হয়ে দেখা যাচ্ছে, তাহলে সেখানে সেই উপকূল আমাদের সঞ্চয় দেখা যায়। যেমন আমরা যদি দেখি আমাদের সামনেই যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের উপকূল অর্থাৎ দীঘা উপকূল, সেখানে দুটো ভাগ আমরা দেখি, ওল্ড দীঘা, নিউ দীঘা। তাহলে মনে রাখতে হবে কি ওল্ড দীঘাতে হচ্ছে সোয়াশের পরিমাণ কিন্তু অনেক বেশি, ব্যাকওয়াশের পরিমাণ কম। এটা হচ্ছে নিউ দীঘাতে বলা হচ্ছে কি নিউ দীঘা অর্থাৎ যেটা আমরা দেখি যে একদম ঢাল অনেক মৃদু ঢাল, সেখানে সোয়াশের মাত্রা বেশি, ব্যাকওয়াশের মাত্রা কম, তাহলে সেখানে উপকূল অনেক বেশি সঞ্চয় প্রবণ। কিন্তু ওল্ড দীঘাতে সোয়াশের পরিমাণ কম কিন্তু ব্যাকওয়াশের পরিমাণ বেশি, তাই এখানে ক্ষয়ের পরিমাণ বেশি। তাহলে সোয়াশ ব্যাকওয়াশের বিষয়টা আমরা এখানে আলোচনা করলাম। তো এইরকমই একেও আমি মূল ধারণা এবং তার গতিশীলতা, অগ্রগতি এরকম পয়েন্ট দিয়ে আমরা পার্থক্য লিখব। এরপরে আসছে উপকূলের শ্রেণীবিভাগ। উপকূল আমি আগেই বলেছি, উপকূল কথার অর্থ হচ্ছে জলভাগ স্থলভাগের সমন্বয় অঞ্চল, এবং যেখানে মূলত তিনটি উপাদান বা তিনটি মূল উপাদান, একটা ভূমি, তারপরে হচ্ছে জল এবং বায়ু, এই তিনটি উপাদান যেখানে একত্রে সমন্বয়ে কাজ করতে পারে এবং সেই অঞ্চলকেই বলা হচ্ছে উপকূল। সেই উপকূলকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথম আলোচনা করা হচ্ছে ভূ আলোড়নের তারতম্য অনুসারে বা গঠনের তারতম্য অনুসারে, তারপরে বলা হচ্ছে আকৃতি বা গঠন অনুসারে এবং শেপার্ডের মতানুসারে। তো এখানে আমরা ভূ আলোড়ন বা ভূমির যে পরিবর্তনশীলতা তার অনুসারে আমরা যদি আলোচনা করি, উপকূলকে আমরা চারটে মেন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল, যৌগিক উপকূল এবং নিরপেক্ষ উপকূল। তো এই যে চারটা মেন উপকূল বললাম, এই চারটা উপকূলের মানে উত্থিত উপকূল কথার অর্থ কি ক্রমান্বয়ে ভূ আন্দোলনের কারণে সেটা ক্রমশ অনেক বেশি, আগে অনেক অবনমিত ছিল, সেটা ক্রমশ আস্তে আস্তে উঁচু হয়ে সেটা একটা উপকূলের আকার ধারণ করেছে বা উপকূল গ্রহণ করেছে, তখন তাকে বলা হয় উত্থিত উপকূল। উদাহরণ কি উত্তর সরকার উপকূল আমরা জানি। এরপরে বলা হচ্ছে নিমজ্জিত উপকূল, ক্রমশ নিম্ন বা ক্রমশ ভূ আন্দোলনের কারণে যখন যেটা নিমজ্জিত হয় বা নিচু হয়ে যায় বা অবনমিত হয়, সেই উপকূলকে বলা হচ্ছে নিমজ্জিত উপকূল, যেমন মহারাষ্ট্র উপকূল আমরা জানি। এরপরে বলা হচ্ছে যৌগিক উপকূল কথা অর্থ কি না, এখানে উত্থানের কাজ এবং নিমজ্জনের কাজ দুটো প্রভাব কিন্তু এখানে লক্ষ্য করা যায়, তখন তাকে বলা হচ্ছে যৌগিক উপকূল। এবং এখানে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম প্রক্রিয়া, বিভিন্ন ক্ষয় বহন সঞ্চয় কিংবা উত্থানের কাজ, অবনমনের কাজ আমরা মিশ্রভাবে দেখতে পাই, তখন তাকে বলা হয় যৌগিক উপকূল। যেমন কর্ণাটক উপকূল আমরা জানি। এবার নিরপেক্ষ উপকূল কাকে বলে না, এই উপকূলে আমরা ক্ষয় বা তার সঞ্চয়ের বিষয়টা আমাদের হঠাৎ করে চোখে পড়ে না, যেন মনে হয় যে স্বাভাবিক একটা উপকূল দেখতে পাচ্ছি, এখানে বিশেষ চিহ্ন দেখতে পাচ্ছি না, ক্ষয় হচ্ছে না সঞ্চয় হচ্ছে, সেই উপকূলকে বলা হচ্ছে নিরপেক্ষ উপকূল। যেমন আমরা জানি গাঙ্গেয় উপকূল, এবং এখানে কৃষ্ণা নদী, কাবেরী নদী যে সমস্ত জায়গাগুলোতে মিশছে, উপকূলীয় অংশে মিশছে, সেই উপকূল অংশেও কিন্তু আমরা নিরপেক্ষ উপকূলের ধারণা দেখতে পাই। তো এখানে আমরা আকৃতি এবং গঠন অনুসারে পরবর্তী পয়েন্ট দেখব, সেটা বলা হচ্ছে যে আকৃতি বা গঠন অনুসারে কেমন তার আকার বা কেমন উপকূলের গঠন করেছে। তো সেই অনুসারে আমরা তিনটে মেন দেখতে পাচ্ছি, রিয়া উপকূল, ডালমেসিয়ান উপকূল এবং ফিয়র্ড উপকূল। এই তিনটে উপকূলের মধ্যে রিয়া উপকূল কথার অর্থ হচ্ছে যে এখানে মূলত সমকোণে, অর্থাৎ উপকূলগুলো আমি এখানে দেখতে পেলাম একটা উপকূল ছবি এখানে চেষ্টা করেছি, এখানে নদীগুলো ক্রমশ আসছে, সমুদ্রের সঙ্গে মিশছে, কিন্তু এখানে ফানেল আকৃতি, জাস্ট একটা কৌণিক আকৃতি বা সমকোণ আকৃতি উপকূল আকার ধারণ করেছে, তখন তাকে বলা হচ্ছে রিয়া উপকূল। যুগোস্লাভিয়ার রিয়া উপকূল আমরা দেখতে পাই।
এবার ডালমেসিয়ান উপকূল বলতে কি বোঝায় না, এখানে আমরা অঞ্চলে ডালমেশিয়ান উপত্যকায়, আন্টার্কটিক উপত্যকায় আমরা মূলত বিস্তৃত অংশে এখানে উপকূলের অংশ দেখতে পাই, বা সেখানে উপকূলের বিভিন্ন পরিবর্তন বা ক্ষয় বহন সঞ্চয়ের ফলে সেখানে একটি মিশ্র টাইপের ভূমিরূপ লক্ষ্য করা যায়, ডালমেশিয়ান অংশ দেখা যায়। এবার ফিয়র্ড উপকূল কি মূলত পার্থক্য আসতে পারে, রিয়া এবং ফিয়র্ড উপকূলে পার্থক্য আসতে পারে। ফিয়র্ড উপকূল বলতে বোঝাচ্ছে যে মূলত যেখানে অনেকটা ইউ আকৃতির ভূমিরূপ, অর্থাৎ যেটা সমুদ্রের বা উপকূল অংশ থেকে স্থলভাগের অংশের মধ্যে একটি অনেকটাই ইউ আকৃতির বা অনেকটাই ইংরেজি ইউ আকৃতির উপত্যকা দেখতে পাই, তাকে বলা ফিয়র্ড উপকূল বলা হচ্ছে। এবং নরওয়ে, সুইডেন এই সমস্ত উপকূল আমরা দেখতে পাই। এবং তারপরে শেপার্ড অনুসারে প্রাথমিক উপকূলে, মধ্যবর্তী বা সেকেন্ডারি উপকূল। প্রাথমিক মানে প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাথমিক মানে প্রাথমিকভাবে যখন আমরা উপকূলের নবীনতা লক্ষ্য করতে পারি, ইয়ঙ্গার কোস্ট যাকে বলে ইয়ঙ্গার বা নবীন কোস্ট, এবং নবীন বা যেটা হচ্ছে তৈরি হচ্ছে সেটাকে বলা হয় প্রাথমিক উপকূল। যেমন আমরা জানি সুন্দরবন, এখানে পলিবালি ক্রমশ স্থিতিকরণ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে উপকূলের বিভিন্ন আমরা চিহ্ন দেখতে পাচ্ছি। মাধ্যমিক উপকূল কাকে বলে, মানে সেকেন্ডারি, অর্থাৎ যেটা অনেক আগে হয়ে গেছে এবং যার মধ্যে অনেক বেশি আমরা চিহ্ন দেখতে পাই, উপকূলের বিভিন্ন ক্ষয় বা তার সঞ্চয় এই সমস্ত আমরা চিহ্ন দেখতে পাই, তখন তাকে বলা হচ্ছে মাধ্যমিক বা সেকেন্ডারি উপকূল। তো এটা বলা হচ্ছে উপকূলের শ্রেণীবিভাগ আলোচনা করে। এবার সম্মুখ এবং পশ্চাৎ তটভূমিক এই বিষয়টা প্রশ্ন আলোচনা করতে গেলে আমাদের মনে রাখতে হবে, যদি আমরা দেখি এরকম ছবিতে আলোচনা করি, একটা উপকূল, এখানে হাই টাইড লেভেল, অর্থাৎ জোয়ারের সময় জল এতটা আসছে আর ভাটার সময় জল এখানে নেমে যাচ্ছে, তাহলে এই উচ্চ জোয়ার থেকে নিম্ন জোয়ার বা ভাটা এই ডিস্টেন্সটাকে বলা হয় বা এই দূরত্বকে বলা হয় সম্মুখ তটভূমি, যেখানে কিন্তু সমুদ্রের ঢেউ এখানে কার্যকরী করতে পারে বা কাজ করতে পারে, এই অঞ্চলকে বলা হয় সম্মুখ তটভূমি। আর সম্মুখ তটভূমি থেকে একদম পেছনের দিকে অর্থাৎ ভূমিভাগের দিকে যে ডিস্টেন্স আমরা দেখি, সেই ডিস্টেন্স বা সেই অঞ্চলকে আমরা বলি পশ্চাৎ তটভূমি, যাকে বলা হয় ব্যাক শোর। তাহলে শোর মানে তটভূমি, তাহলে ব্যাক শোর অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে উপকূলের যে অংশে বসে আমরা সমুদ্র উপকূলকে আমরা উপভোগ করি, যেখানে সমুদ্রের ঢেউ আসে না, স্বাভাবিকভাবে আমরা ফাঁকা জায়গায় বসি, সেই জায়গায় বলা হয় পশ্চাৎ তটভূমি বা ব্যাক শোর। আর সম্মুখ তটভূমি মানে কি, যেখানে হয়তো দিনের বেলা বা সকালের দিকে সমুদ্রের ঢেউ এসে ভাঙছে, তারপরে আবার হয়তো বিকেলের বেলা সেখানে আর ঢেউ থাকছে না, ঢেউ পিছিয়ে গেছে বা ভাটা নেমে গেছে, তাহলে সেই ফাঁকা জায়গাটাকে বলা হবে সম্মুখ তটভূমি বা যাকে বলে ফোরশোর। তাহলে ব্যাকশোর আর ফোরশোর, ব্যাকশোর মানে হচ্ছে পশ্চাৎ আর ফোরশোর মানে সম্মুখ তটভূমি। এরপর আমরা যে প্রশ্নের উত্তর পাচ্ছি এটা ফেজ। ফেজ আমি আগেও একটু বলেছিলাম, ফেজ কথা অর্থ হচ্ছে উন্মুক্ত সমুদ্র ভাগ। উপকূল থেকে উন্মুক্ত সমুদ্র অংশকে যে দূরত্ব আমরা দেখি সেই অংশকে বলা হয় ফেজ। ঠিক আছে, এই প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করলে আমরা স্বাভাবিকভাবে ভালো জানতে পারবো।